জ্যাম থাকবে না, এটা হতে পারে না। এটা বাংলাদেশের একটা কালচার, বাংলাদেশের কালচারের সাথে এটা মিশে আছে। এর জন্য কিন্তু এই যে বাংলাদেশের যত্রতত্র বা যেখানে সেখানে হঠাৎ জ্যাম, হঠাৎ অ্যাক্সিডেন্ট, হঠাৎ ওভারটেকিং, এগুলোর জন্য দায়ী কারা জানেন? আমরা সাধারণ জনগণ, পাশাপাশি আইন শৃঙ্খলা বাহিনী বা ট্রাফিক রুলস বললেও বলতে পারেন। আমরা সবাই চাই দ্রুত যাওয়ার জন্য, আমরা কেউ কাউকে ছাড় দিতে চাই না, আমরা সবাই চাই ওভারটেক করার জন্য, আমরা কেউ ব্রেক করতে চাই না, আমরা সবাই চাই প্রতিযোগিতা করার জন্য। এই যে আমাদের প্রতিযোগিতা, এই যে আমাদের ওভারটেকিং, এতে অনেকের প্রাণ চলে যায়, বিনষ্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্ট ঘটে, লাইফে অনেক প্রবলেম ক্রিয়েট হয়। তো এখানে তো দোষটা আমাদের, আমরা একে অপরকে স্যাক্রিফাইস করতে শিখি না, আমরা একে অপরকে ছাড় দিতে জানি না, এটা তো আমাদেরই দোষ। মানে বিশেষ করে আমি মনে করি এটা আমাদেরই কোনো না কোনো কিছুতে ঘাটতি রয়েছে। আপনার সাথেই থাকুন, সামনে আরো সুন্দর দেখতে পাবেন। আর ট্রাফিক রুলসের মধ্যে আমাদের একটু গাফিলতি আছে, সেটা হচ্ছে তারা যেখানে সেখানে যেই আইন, যে প্রয়োগ, সেটা প্রয়োগ করে না। তারা যেখানে যে আইনের প্রয়োগ সেখানে না করে বরং চেষ্টা বিপরীত জায়গায় করে। এর জন্য আমাদের সাধারণ জনগণকে সাফার করতে হয়, ভোগ করতে হয়। দেখতেই পাচ্ছেন খুব মনোরম পরিবেশ, এবং দেখে বোঝার কোনো ওয়ে নাই যে এটা বাংলাদেশ। তবে হ্যাঁ, সত্যি বলছি, এটা আমাদেরই বাংলাদেশ, আমাদেরই মাতৃভূমি। বাংলাদেশের যে তার নিজের অপরূপ সৌন্দর্য কিছু কিছু জায়গায় গেলে তা অনুভব করা যায় বাস্তব। আমি আর পরিচয় দিচ্ছি না, এখানে আপনারা সবাই জানেন এটা কোন এরিয়া হতে পারে, আবার রোডটাও কোথায়, কোন দিকে যাচ্ছি অবশ্যই আপনারা আইডিয়া করতে পারছেন। তা আমি যে রুলস নিয়ে কথা বলছি, ট্রাফিক রুলস নিয়ে, সেটা আমাদের বাংলাদেশে এটা 50%ও প্রয়োগ করে না। মানে তারা শপথ গ্রহণের সময় যেভাবে প্রমিস করে, যেভাবে কথা দেয়, তার 50%ও তারা যথাযথ বাস্তবে প্রয়োগ করে না। এর কারণ হচ্ছে, আপনারা জানেন এবিএম মহিউদ্দিন চৌধুরী এক্সপ্রেস ওয়ে ফ্লাইওভার, যেটা এটাতে সম্পূর্ণ নিষিদ্ধ মোটরসাইকেল চলাচল। যখন উন্মুক্ত ছিল, যখন সবাই ব্যবহার করত, সবার জন্য ওপেন ছিল, তখন দুই একটা ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট ঘটেছে মোটরসাইকেলের, আপনারা মিডিয়াতে শুনেছেন। তারপর থেকে সরকার কর্তৃক এটা ব্যান করে দেওয়া হয়েছে, মোটরসাইকেল ফ্লাইওভার ইউজ করবেন না। আমি একাধিকবার দেখলাম একাধিক মোটরসাইকেল, পিছনে একটা মহিলা নিয়ে, মেয়ে নিয়ে, পুরুষ নিয়ে
ফ্লাইওভারে যাচ্ছে আসতেছে প্রতিনিয়ত, একাধিক। গতকালকে টোল প্লাজাতে প্রশ্ন করলাম যে আপনারা যদি এই যে এখানে আনসাররা দাঁড়িয়ে আছে, এক্সট্রা কিছু ভলান্টিয়ার আছে, আপনারা আছেন, এর পাকেও কিভাবে আপনাদের চোখ পাখি দিয়ে মোটরসাইকেল ফ্লাইওভারে উঠে? কারণটা কি? তারা বললো এগুলা ডিফেন্সের লোক, ওরা ডিফেন্সের লোক উঠতে পারে। তো আমি জানি ডিফেন্সের লোকের ড্রেস থাকে, ডিফেন্সের লোক ডিউটিতে অবস্থায় চেকপোস্টে যেতে পারে, থাকতে পারে, স্বাভাবিক। বাট ডিফেন্সের লোক তারা আমাকে শিখে, মানে একটা পুরুষ একটা প্রেমিকা ডিফেন্সে জব করে, এটা আমার জানা ছিল না আগে, কালকে তাদের থেকে জানলাম আর কি, যে একটা ছেলে মেয়ে মোটরসাইকেল নিয়ে বাইরে হবে রিলেশনে, তারা ঘুরবে আর এখানে ডিফেন্সে চাকরি করে, ওইটুকু একটা পরিচয় দিবে। আমার আরও একটা এক্সপিরিয়েন্স হইল কালকে তাদের সাথে কথা বলে। তা আমি ওনাকে কয়েকটা ভিডিও দেখাইলাম, ফ্লাইওভারের ভিডিওতে দেখাইলাম যে এগুলা কি ডিফেন্সের লোক? হাসতেছে। তো দেখুন, এই যে 50 টাকার কাছে বিক্রি হয়ে যাওয়া আমাদের কিছু পুলিশের লোক কর্মকর্তা আছেন, কিছু আনসার কর্মকর্তা আছেন, মানে আমরা এক কথায় বলি, রক্ষক যখন বক্ষক হয়ে যায় তখন আমাদের জীবনের কোনো মায়া থাকে না, আমাদের জীবনের কোনো নিরাপত্তা থাকে না। আমরা প্রতিনিয়ত রক্ষককে আমরা বক্ষকের চোখে দেখতেছি এবং পাচ্ছি, প্রেস করতেছি। সে দেখতেছে তার সামনে মোটরসাইকেল উঠতেছে, সে আমাকে বলে ডিফেন্সের লোক, আমি দেখতেছি আর সে আমার বলতেছে ডিফেন্সের লোক। তাহলে দেখেন কতটা বানোয়াট কথাবার্তা চালিয়ে যাচ্ছে আমাদের সাথে, বলে যাচ্ছে। টোল প্লাজাতে টোলটা দিয়ে নিই, আপনারাও আমার সাথে থাকুন, আরো কিছু কথা বাকি আছে। এই যে আমাদের টোল প্লাজারও কিন্তু কোনো উন্নত না, আপডেট না। এখানে বাইরের রাস্তায় দেখবেন যে কার্ড দেওয়া আছে, ফাস্ট করে দিছে, গাড়ি চলে যাচ্ছে, মানুষ লাগে না। এভাবে আমাদের সময়গুলা অপচয় করা, নষ্ট করা। এখানে মানুষের ডিউটি নাই বললেই চলে, মানুষ লাগেও না, কারণ মানুষ অলস, লড়তে চড়তে মিনিট খেয়ে ফেলে। আমি মনে করি এখানে এআই টেকনোলজি যেহেতু অ্যাভেলেবেল, কার্ড পাস করে দেবো, অটোমেটিক গেট উঠে যাবে, চলে যাবে গাড়ি। হ্যাঁ, মানুষ থাকতে পারে, যেহেতু বাংলাদেশে সবার কাছে কার্ড নেই বা সবার কাছে ওই সিস্টেমটা থাকবে না, সো মানুষেরও কিছু ডিউটি থাকতে পারে। তো তাই বলে দুটা থাকলে ভালো। আমি মনে করি প্রত্যেকটা টোল প্লাজাতে, বাংলাদেশ সরকারের উচিত প্রত্যেকটা টোল প্লাজাতে অটোমেটিক সিস্টেমটা চালু করা। ম্যানুয়ালের পাশাপাশি অটো চালু করলে এটা আমাদের জন্য বেটার হয়। আমরা কার্ড পাস করব, আমাদের গাড়ি চলে যাবে, টাকা কেটে নিয়ে যাবে অটোমেটিকলি। এখানে আর মানুষের এত লং টাইম, দীর্ঘ সময় নিয়ে যানজটে পড়ে থাকা, ভোগান্তি, এগুলো কোনো হবে না। তো এই হচ্ছে আমাদের আইন কানুন নিয়মের পরিবর্তন বা অবস্থা। আমি গত পরশুদিন আসছি, এখানে ছবি তুলতে লাগছিলাম, আমাকে বলে যে এখানে ছবি তোলা নিষেধ। মেনে নিলাম নিষেধ, তো এখানে ছবি তোলা নিষেধ এটা কোথাও লেখা নাই, উনি নিজেই বলে দিচ্ছে যে, মানে এখানে যারা সিকিউরিটি গার্ড আছে তারা বলে দিচ্ছে এখানে ছবি তোলা নিষেধ, তো ছবি তোলা যাবে না, আপনি গাড়ি নিয়ে চলে যান। আমি চলে গেলাম, ছবি তুলতে দেয় নাই, ভালো কথা। এই যে মানে কিছু কিছু জায়গায় এতটা হার্ডলি ভাবে প্রয়োগ করতে হবে না, তবুও কিন্তু তারা প্রয়োগ করতেছে। আর যে জায়গায় মানে তাদের আইনগুলা প্রয়োগ করতে হবে হার্ডলি ভাবে, সেই জায়গায় তারা স্যাপদি বগা ধরতেছে। দড়ি মাছ নাচুই পানি, এখান দিয়ে মোটরসাইকেল তুলে দেয়, এখান দিয়ে বাম হাতে 50 টাকা নাই, এখান দিয়ে 20 টাকা খাচ্ছে, 30 টাকা খাচ্ছে, এইভাবে। তাহলে এটা কি একটা রাষ্ট্র নিয়ে বাণিজ্য হচ্ছে না?
এটা কি একটা দেশকে দিয়ে ব্যবসা করতেছেন আমাদের থেকে? আরেকটা জিনিস জানেন আপনারা, একটা গাড়ি বাইরের রাষ্ট্রে যদি 10 লাখ হয়, বাংলাদেশে হয় 25 লাখ। এর কারণ হচ্ছে 10 লাখ টাকা গাড়ির দাম, 10 লাখ টাকা সরকারকে ট্যাক্স দিবে, আর 5 লাখ টাকা ইম্পোর্টারে বা সেকেন্ড পার্টি থার্ড পার্টি খাবে। আচ্ছা, বুঝলাম। তো একটা গাড়ি ইম্পোর্ট করতে যদি 10 লাখ টাকার জায়গায় 20 লাখ টাকা দিয়ে সরকারকে আনতে হয়, সেই গাড়িটাতে আবার বছর বছর 40,000, 50,000, 60,000, 70,000 টাকা দিয়ে কাগজ রিনিউ করার কি দরকার রে ভাই? তোরা একটা নতুন গাড়িতে 10 বছরের জন্য কাগজপত্র আপডেট করে দিয়ে দে, 10 বছর চলো। কারণ 10 বছরের টাকা তো তোর 50 বছরের টাকাই দিয়ে দিচ্ছে। একটা গাড়ি যখন বন্দর থেকে রিলিজ করছে, তখন তো তোদেরকে 50 বছরের টাকাই দিয়ে দিছে ওই গাড়ির মালিককে। তোরা কেন আবার বছর বছর, এতদিন তো ছিল যাই হোক 35,000 টাকা, 30-35,000 টাকা দিয়ে 1500 সিসি রিনিউ করানো যেত। এখন আবার নতুন দেশে নতুন ফলাফল, নতুন যারা উপদেষ্টা আছে, দায়িত্বরতরা আছে, এরা করে ফেলছে ডাবল, মানে 35 70, 65 করছে তো 65 আর 70 তো একই কথা। এখন দেখুন, আমরা এমনিতে গাড়ি কিনি বাংলাদেশে, যারা আমরা গাড়ি ইউজ করি তারা কিনি ডাবল টাকা দিই। এরপর আবার বছর বছরও রিনিউ করাতে যে খরচটা ছিল এটাও দ্বিগুণ করে ফেলছে। এটা জবাবদিহিটা কি? মানে এটা তো জনগণকে কোনো জবাবদিহিতা দেওয়া হচ্ছে, করা হচ্ছে? আমি এটা মানেটা বুঝতেছি না। মানে আমাদেরকে এক প্রকার বাংলাদেশের ভিতরে বাউন্ডারির চারপাশ দিয়ে তার কাটা দিয়ে ঘিরা দিয়ে বাংলাদেশের ভিতরে আটকায় আমাদেরকে এক ধরনের জিম্মি করে রাখছে। মানে বাংলাদেশের শাসন ব্যবস্থা এমন একটা নাজেহাল অবস্থা, এরা আমাদেরকে জিম্মি করে রাখছে যে তোরা বাঙালি কেন, আমরা যেটা বলবো এটাই শুনতে হবে, আমরা যেটা তোদের উপর চাপাই দিব তোরা ওইটা মানতে হবে, মানতে বাধ্য। মানে আমরা বাঙালিরা এখন আর চাইলেও বাংলাদেশের বাউন্ডারির বাইরে যেতে পারতেছি না, কিন্তু তারা যেটা বলবে সেটাই শুনতে বাধ্য। তাদের কথা আমরা রাখতে হবে, তাদের কথা আমরা শুনতে হবে, তাদের কথা আমরা মানতে হবে। তা না হলে এটা কোন অ্যাঙ্গেল থেকে হঠাৎ করে একটা বাজেট ডিক্লারেশন দিয়ে 1500 সিসি দ্বিগুণ প্রত্যেকটা গাড়ির রিনিউ করানো ডাবল করে দেওয়ার মানেটা হয়? আপনি বাড়াইতে পারেন যদি বাংলাদেশের অর্থ ব্যবস্থার হঠাৎ করে কোনো দশ নামে, আপনাদের পকেটে যদি টাকা কম ঢুকে আপনারা বাড়ান, সমস্যা নাই। প্রত্যেক গাড়ি থেকে 1000 করে বাড়ান, 500 করে বাড়ান, 5000 করে বাড়ান। কিন্তু আপনারা তো 30,000কে 60,000 করতে পারেন না, 60,000কে 1,20,000 করতে পারেন না। এটা তো আমাদের উপর মানে জুলুম হয়ে যাচ্ছে। আপনারা বিভিন্ন ব্যাড ট্যাক্স, ওইটা সেটা, এগুলার আগম বাগমের নামে আপনাদের পকেট বাড়ি করতেছেন। দেশের তো 12টা বাজতেছে, দেশে 12টা বাজে যাচ্ছে প্রতিনিয়ত। দেশের উন্নত কোনো কিছু হচ্ছে, যা হওয়ার আগে হয়ে গেছে, এখন আপনারা শুধু উপরে দিয়ে রং ডালতেছেন। উন্নত যা হওয়ার সেটা আগে হয়ে গেছে, এখন আপনারা শুধু উপরে দিয়ে রং ডালতেছেন, নিজেদের পকেট বাড়ি করতেছেন, আর আমাদের সাথে জুলুম করতেছেন, আমাদের উপর অত্যাচার করতেছেন। তো আসলেই সবকিছুর শেষ আছে ইনশাল্লাহ। যারা এভাবে প্রতিনিয়ত বাঙালির উপর, বাংলাদেশের জনগণের উপর ব্যাড ট্যাক্স নামে বা বিভিন্ন সরকারি নামে জনগণের উপর অত্যাচার করে যাচ্ছেন, আপনাদেরকে সাবধান করে দিচ্ছি। আপনারাও পরবর্তীতে বুঝতে পারবেন কেমন হয় আপনাদের অবস্থা, কি হয় আপনাদের অবস্থা, কিভাবে যায় আপনাদের দিন, আপনারা টের পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো সময়, অন্য কোনো ভিডিওতে। সবাই পাশে থাকবেন।